নমস্কার। বাংলা সাহিত্যের আকাশে এক উজ্জ্বল নক্ষত্র হলেন মাইকেল মধুসূদন দত্ত। আমরা তো সবাই তাকে তার লেখা মহাকাব্য বা সনেটের জন্য চিনি, তাই না? কিন্তু কখনো ভেবে দেখেছেন তার ব্যক্তিগত চিঠিগুলোর ভেতরে কোন মানুষটা লুকিয়ে আছে? এই চিঠিগুলোই কিন্তু আমাদের সামনে তুলে ধরে এক অন্য মধুসূদনকে, যেখানে তিনি কখনো বন্ধুদের জন্য আকুল, কখনো বিদেশের মাটিতে একেবারে একা, আবার কখনো নিজের সৃষ্টি নিয়ে ভীষণ চিন্তিত একজন শিল্পী। চলুন আজ আমরা তার সেই চিঠি জগতে একটু ঘুরে আসি। তবে মূল আলোচনায় যাওয়ার আগে একটা খুব জরুরি কথা বলে নিই। আমাদের আজকের এই পুরো আলোচনাটা কিন্তু বিশেষভাবে তৈরি করা হয়েছে ২০২৬ সালের অষ্টম শ্রেণীর প্রথম ইউনিট পরীক্ষার বাংলা সিলেবাসকে মাথায় রেখে। তাই যারা পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ তাদের জন্য প্রত্যেকটা অংশ মন দিয়ে বোঝাটা খুব দরকারি। বেশ, তাহলে চলুন এক ঝলকে দেখে নিই আজ আমরা কি কি বিষয় নিয়ে কথা বলতে চলেছি। আমরা প্রথমে কবির চিঠিগুলোর একটা পটভূমি বোঝার চেষ্টা করব। তারপর একটা একটা করে ৩টে চিঠির গভীরে ঢুকব আর দেখব তার মনের মধ্যে কি চলছিল। আর সবশেষে, যেটা সবচেয়ে দরকারি, পরীক্ষার জন্য কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আর তার উত্তর নিয়েও আমরা আলোচনা করব। মাইকেল মধুসূদন দত্ত নামটা শুনলেই আমাদের চোখের সামনে ভেসে ওঠে বাংলা সাহিত্যে এক নতুন যুগের ছবি। তার মহাকাব্য, নাটক বা সনেটের কথা তো আমরা সবাই জানি, কিন্তু জানেন কি, তার ব্যক্তিগত চিঠিগুলো পড়লে আমরা মানুষ মধুসূদনকে অনেক বেশি কাছ থেকে চিনতে পারি। এই চিঠিগুলোর মধ্যে দিয়েই তার জীবনের আনন্দ, তার কষ্ট, তার লড়াই আর তার স্বপ্নের কথাগুলো যেন জীবন্ত হয়ে ওঠে। তো আমাদের প্রথম চিঠিটা আসছে একেবারে সুদূর ফ্রান্সের ভার্সাই শহর থেকে। মধুসূদন এই চিঠিটা লিখছেন তার খুব কাছের বন্ধু ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে। চলুন দেখি এই চিঠির প্রতিটা লাইনে কি যন্ত্রণা আর কি গভীর ভরসার কথা লুকিয়ে আছে। চিঠিটা শুরুই হচ্ছে একটা আকুতি দিয়ে। মধুসূদন তার ভয়াবহ আর্থিক কষ্টের কথা জানাচ্ছেন। তিনি বিদ্যাসাগরকে কতটা ভরসা করেন সেটা বোঝা যায় যখন তিনি লেখেন, আমার বিশ্বাস আপনি আমার হয়ে আমাদের বিষয় আশয়ে তত্ত্বাবধান করবেন। যে ঝঞ্ঝাক্ষুব্ধ জলরাশি থেকে আপনি আমাদের উদ্ধার করেছেন, আবার গিয়ে সেই বিপদে না পড়ি, আপনি তা দেখবেন। ভাবুন তো একবার, বিদেশের মাটিতে একা একজন মানুষ, তার একমাত্র ভরসা দেশে থাকা একজন বন্ধু। এই লাইনগুলো থেকেই তার গভীর আস্থা আর অসহায়তার ছবিটা একদম স্পষ্ট হয়ে যায়। আচ্ছা, যার কাছে এই চিঠিটা লেখা হচ্ছে তিনি কে? তিনি আর কেউ নন, স্বয়ং ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। ১৯ শতকের বাংলা বলতে যে কজন মানুষের কথা আমাদের ভাবতেই হয়, তিনি তাদের মধ্যে অন্যতম। তিনি শুধু একজন বিরাট পণ্ডিতই ছিলেন না, ছিলেন একজন মহান সমাজ সংস্কারক। আর মধুসূদনের মতো প্রতিভাকে তিনি খুব সম্মান করতেন। আর তাই তো বিপদের দিনে মধুসূদন আর কারো কথা না ভেবে তাকেই মনে করেছিলেন। এরপর মধুসূদন বিদেশের সে হাড় কাঁপানো শীতের এমন এক জীবন্ত বর্ণনা দিচ্ছেন যা পড়লে গায়ে কাঁটা দেয়। তিনি লিখছেন যে সবে শরৎকাল, তাতেই নাকি ঘরে আগুন জ্বেলে রাখতে হচ্ছে। আর দেশের শীতের সঙ্গে বিদেশের শীতের তুলনা করতে গিয়ে তিনি বন্ধুকে মনে করিয়ে দিচ্ছেন কবি ভারতচন্দ্রের সে বিখ্যাত লাইনটা। এই স্লাইডটা দেখুন, পার্থক্যটা একদম জলের মতো পরিষ্কার হয়ে যাবে। একদিকে আমাদের দেশের চেনা মাঘ মাসের শীত, যাকে কবি ভারতচন্দ্র তুলনা করেছেন বাঘের বিক্রমের সাথে, আর অন্যদিকে ইউরোপের অচেনা মারাত্মক ঠান্ডা, যা আমাদের দেশের সবচেয়ে কনকনে শীতের দিনের চেয়েও প্রায় ৬ গুণ বেশি। ভাবা যায়? কিন্তু সবচেয়ে অবাক করার মতো ব্যাপার কি জানেন? এত কষ্ট, এত অভাব, এত প্রতিকূলতার মধ্যেও মধুসূদনের জ্ঞান চর্চা কিন্তু থেমে থাকেনি। তিনি একা একাই কোনো শিক্ষকের সাহায্য ছাড়াই ফরাসি, ইতালীয়, এমনকি কঠিন জার্মান ভাষাও শিখছেন। এখান থেকেই বোঝা যায় তার শেখার খিদেটা কতটা তীব্র ছিল। ফ্রান্সের সেই হাড় কাঁপানো ঠান্ডা থেকে চলুন এবার আমরা ভেসে পড়ি সমুদ্রের বুকে। আমাদের দ্বিতীয় চিঠিটা মধুসূদন লিখছেন সিলন নামের একটা জাহাজ থেকে। আর এবার চিঠিটা লেখা হচ্ছে তার আরেকজন খুব কাছের বন্ধু গৌরদাস বসাকের কাছে। চিঠিটা শুরু করেই মধুসূদনের গলায় যেন বিস্ময় আর উত্তেজনা টিকড়ে পড়ছে। তিনি জাহাজটাকে বলছেন রূপকথার রাজ্যের ভাসমান একটি প্রাসাদ বিশেষ। জাহাজের ভেতরের সেই রাজকীয় জাঁকজমক, রাজপ্রাসাদের মতো বড় বড় সেলুন আর রাজকুমারদের থাকার মতো সুন্দর ক্যাবিনের বর্ণনা দিয়ে তিনি যেন বন্ধুকেও সেই ঐশ্বর্যের ভাগ দিচ্ছেন। তিনি ভূমধ্যসাগরের ওপর দিয়ে ভেসে চলেছেন, অনেক দূর থেকে দেখছেন উত্তর আফ্রিকার পাহাড়, মাল্টা, আলেকজান্ড্রিয়ার মতো বিখ্যাত জায়গার কথাও তিনি উল্লেখ করছেন। আর সবচেয়ে আশ্চর্য ব্যাপার হল, তিনি জানাচ্ছেন যে মাত্র ২২ দিন আগেই তিনি কলকাতায় ছিলেন। সেই সময় দাঁড়িয়ে এটা তো প্রায় অকল্পনীয় একটা গতি। তাহলে এই গৌরদাস বসাককে? ইনি ছিলেন মধুসূদনের একেবারে প্রাণের বন্ধু, সেই ছোটবেলার বন্ধু, হিন্দু কলেজের সহপাঠী। তাদের বন্ধুত্ব ছিল সারা জীবনের। আর গৌরদাস তার এই জিনিয়াস বন্ধুকে নিয়ে খুব গর্ব করতেন, তাকে অত্যন্ত শ্রদ্ধা করতেন।
কিন্তু চিঠির শেষে এসে সুরটা হঠাৎ করেই যেন একটু পাল্টে যায়, একটু গম্ভীর হয়ে যায়। তিনি তার একাকিত্বের কথা বলছেন, আফসোস করছেন যে জাহাজে যদি গোটা 6 দেশি লোকও থাকত তাহলে বেশ একটা দল হয়ে যেত। আবার একই সাথে তিনি তার কেরিয়ারের প্রতি কতটা সিরিয়াস সেই কথাও জোর দিয়ে বলছেন। বিদেশের জীবন, আর্থিক চিন্তা এই সব কিছুকে ছাপিয়েও মধুসূদনের আসল পরিচয় তো তিনি একজন কবি। এবার আমরা সেই কবি সত্তারই একেবারে হৃদয়ে প্রবেশ করব তার তৃতীয় চিঠির মাধ্যমে। এই চিঠিটা তিনি লিখেছিলেন রাজনারায়ণ বসুকে, তার জীবনের সর্বশ্রেষ্ঠ সৃষ্টি মেঘনাদবধ কাব্য নিয়ে। চিঠির শুরুটাই দেখুন কি সাংঘাতিক। তিনি অধীর আগ্রহে বন্ধুর মতামতের জন্য অপেক্ষা করছেন। বলছেন, তোমার রায় জানবার জন্য আমি রুদ্ধ নিঃশ্বাসে অপেক্ষা করছি। মানে সাধারণ মানুষ কে কি বলল তাতে তার কিছু যায় আসে না, কিন্তু বন্ধুর মতামতটা তার কাছে সবচেয়ে দামি। তিনি এও জানাচ্ছেন যে এই কাব্যটি লিখতে গিয়ে তিনি প্রায় জ্বরের ঘোরে ভুগেছেন। রাজনারায়ণ বসু ছিলেন সেই সময়ের একজন মস্ত বড় পণ্ডিত এবং মধুসূদনের খুব কাছের একজন বন্ধু। দুজনের মধ্যে ছিল গভীর বন্ধুত্ব আর পারস্পরিক শ্রদ্ধার সম্পর্ক। আর তাই তো নিজের শ্রেষ্ঠ সৃষ্টি নিয়ে তার বন্ধুর মতামত জানতে মধুসূদন এতটা ব্যাকুল ছিলেন। এই অংশটা খুব মন দিয়ে শুনুন, কারণ এখানে মধুসূদনের চরিত্রের একটা দারুণ দিক ফুটে উঠেছে। লোকে যখন তার কাব্যকে মিল্টনের থেকেও ভালো বলছে, তখন তিনি সেটাকে বাজে কথা বলে উড়িয়ে দিচ্ছেন। কেন? কারণ তার মতে মিল্টন হলেন স্বর্গীয় বা ডিভাইন। কিন্তু কালিদাস বা ভার্জিলের সঙ্গে তুলনা করলে তার আপত্তি নেই, কারণ তারা হলেন নশ্বর পৃথিবীর কবি, মানে এই মাটির পৃথিবীর কবি। এখান থেকে তার বিনয় আর আত্মবিশ্বাস দুটোই কিন্তু একসঙ্গে প্রকাশ পায়। তো আমরা 3টে চিঠি খুব ভালোভাবে পড়ে ফেললাম। চিঠিগুলোর মধ্যে দিয়ে মধুসূদনের মনের যে ছবিটা আমরা দেখলাম সেটা তো বুঝলাম, কিন্তু এবার আসল কথায় আসা যাক, মানে পরীক্ষার কথায়। পরীক্ষার খাতায় এই বিষয়গুলো কিভাবে গুছিয়ে লিখতে হবে, চলুন এখন 2026 সালের পরীক্ষার জন্য সেরকমই কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর দেখে নেওয়া যাক। এই প্রশ্নটা কিন্তু এ বছরের জন্য ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ। খুব ভালোভাবে এটা তৈরি করতে হবে। চলুন দেখি এর উত্তরটা আমরা কিভাবে পয়েন্ট করে সুন্দর করে লিখতে পারি। দেখুন, একটা ভালো উত্তর লেখার জন্য এই পয়েন্টগুলো রাখতেই হবে। বিশেষ করে পাঠ্য বই থেকে উদ্ধৃতি ব্যবহার করলে কিন্তু নম্বরটা অনেক বেড়ে যায়। তাই ভারতচন্দ্রের ওই লাইনটা যদি উত্তরে লিখে দিতে পারেন তাহলে তো সোনায় সোহাগা। এই প্রশ্নটা একটু অন্যরকম। এটাতে শুধু ঘটনার বর্ণনা দিলে চলবে না, কবির মনের ভেতরের কথাটা বুঝতে হবে। চলুন এর উত্তরটা আমরা ধাপে ধাপে বুঝে নিই। এই ধরনের প্রশ্নের উত্তর লেখার সময় চিঠির মধ্যে লুকিয়ে থাকা কবির মানসিক লড়াই আর আবেগের দিকগুলো তুলে ধরতে হবে। মানে শুধু কি ঘটেছিল তা বললে হবে না, কেন তার মন খারাপ ছিল, তার মনের ভেতরের সেই আনন্দ আর দুঃখের লড়াইটাকেও বিশ্লেষণ করতে হবে। মধুসূদনের আর্থিক সংকট, তার অদম্য জ্ঞান পিপাসা, সমুদ্রযাত্রার উত্তেজনা আর একাকিত্ব এবং সবশেষে নিজের শ্রেষ্ঠ সৃষ্টি নিয়ে তার উদ্বেগ, এই সব কিছুর মধ্যে দিয়েই আমরা তার জীবনের 3টে খণ্ডচিত্র দেখলাম। আর এভাবেই আমরা আমাদের আজকের আলোচনার একেবারে শেষ পর্যায়ে এসে পৌঁছেছি। পুরো আলোচনাটা এত মন দিয়ে শোনার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। মাইকেল মধুসূদনের জীবন আর তার মনের গভীরে এই যে যাত্রাটা আমরা করলাম, আশা করি তা তোমাদের সবার ভালো লেগেছে এবং কাজে আসবে। একটা কথা সব সময় মনে রাখবেন, ভালো রেজাল্ট কিন্তু একদিনে হয় না, এর জন্য লাগে নিয়মিত চেষ্টা, অর্থাৎ কনসিস্টেন্সি। তাই পরীক্ষার আগে অবশ্যই এই আলোচনাটা আরেকবার ঝালিয়ে নেবেন, তাহলে পুরো বিষয়টা মনে রাখতে খুব সুবিধা হবে। যদি আজকের আলোচনাটা তোমাদের একটুও ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে আমাদের উৎসাহ দিতে পারো। মনে কোনো প্রশ্ন থাকলে কোনো রকম দ্বিধা না করে সেটা কমেন্টে লিখে জানাও, আর বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করো যাতে ওরাও ভালোভাবে প্রস্তুতি নিতে পারে। আর হ্যাঁ, এরকম আরও অনেক ক্লাস পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে একদম ভুলো না। তোমাদের পরীক্ষার জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল।